বিশ্বকাপের গ্রুপ পর্ব যত শেষের দিকে যাচ্ছে ততই বাড়ছে নাটক, উত্তেজনা আর সমীকরণের জট। গতরাতে ফুটবল বিশ্ব দেখেছে কয়েকটি ভিন্ন গল্প। কেউ নিশ্চিত করেছে নকআউট পর্ব, কেউ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে বাঁচিয়ে রেখেছে নিজেদের স্বপ্ন। ইশরাত, ব্রাজিল কিন্তু আবারও প্রমাণ করেছে কেন তারা অন্যতম ফেভারিট। জিতে গ্রুপ সেরার আসন দখল করেছে সুইজারল্যান্ডও। এখনো পর্যন্ত একমাত্র দল হিসেবে ক্লিন শিট থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে নকআউট উঠেছে মেক্সিকো। অন্যদিকে ইংল্যান্ডকে আটকে দিয়ে হিসাব নিকাশের নতুন সমীকরণে ঘানা। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকাও। শোয়েব, ঠিকই বলেছেন আপনি। এবং ম্যাচগুলোতে এখন প্রতিটি গোল, প্রতিটি পয়েন্ট আর প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে কিন্তু অমূল্য একটা স্মৃতি। আমাদের কাছে স্মৃতি, দর্শকদের কাছে একটি অমূল্য সম্পদের মতো। কে যাচ্ছে নকআউটে, কার স্বপ্ন থামছে গ্রুপেই, আর কোন দল হয়ে উঠছে আগামী রাউন্ডের সবচেয়ে বড় হুমকি, সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা হাজির হয়েছি আবারও। সবাইকে স্বাগত জানাচ্ছি আই গাইজ ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপে। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ইশরাত জাহান এবং আমি রেদভান শিয়াব। এবং আমাদের সাথে আমার ঠিক পাশেই রয়েছেন আমাদের বিশেষ অতিথি, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন ফুটবল প্রেমী মইনুল ইসলাম মাহিম। আর আমার ঠিক ডানেই ফ্যানজন তো রয়েছেই সাকিব, উর্মি এবং সৈকত। আমাদের অতিথির কাছে অবশ্যই আপনার প্রশ্ন রয়েছে। অবশ্যই আমি শুরুতে কার কাছে যেতে চাই, অবশ্যই ব্রাজিলের একজন সমর্থক দেখতে পাচ্ছি, একেবারে খুব বর্ণিল তাকে দেখাচ্ছে। আপনার কাছে জানতে চাই, ব্রাজিল শেষ পর্যন্ত আসলে তারা থ্রু করে গেছে আর আপনার মতে কি কালারফুল পারফরমেন্স কি ব্রাজিল করেছে কিনা? অবশ্যই আজকের পারফরমেন্স মানে সত্যি বলার বাইরে, মানে কি বলবো, এতটা উৎফুল্ল লেগেছে, খুবই ভালো লেগেছে। প্রতিটা বল, প্রতিটা পজিশন, প্রতিটা অ্যাট্যাক, মানে যেভাবে তারা থরলি প্লে করে গেছে, যেভাবে বলের কন্ট্রোল রেখেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে আমরা ব্রাজিল ফ্যানরা এই মুহূর্তটার অপেক্ষা করছিলাম যে কখন জাস্ট গোল হবে আর আমরা ফ্লো করে যাব। সো অ্যামেজিং ছিল আজকের পারফরমেন্সটা। উর্মি খুব সুন্দর করে বললেন এবং খুব সুন্দর লাগছে উর্মিকে। Thank you. আমরা আমাদের অতিথির কাছে যেতে চাই, মাহিমের কাছে যেতে চাই। মাহিম, আপনি নিরপেক্ষ জায়গা থেকে বলেন, আসলে ব্রাজিলের যে 3টি ম্যাচ দেখলেন, মানে সবচেয়ে ভালো পারফরমেন্স কি দেখিয়ে দিল ব্রাজিল? আসসালামু আলাইকুম। আমি সালাম দিয়ে শুরু করতে চাই। তো প্রথমত গতকালকের যে ম্যাচটা ছিল সেটা একটা ভিনটেজ কার্লো অ্যানসেলোতির ম্যাচ ছিল। ওর আমরা দেখতেই পারছি যে লাইক রিয়াল মাদ্রিদে সে যেটা করতো, তার ফরওয়ার্ডদের সে সিভির উপর প্রেশার ক্রিয়েট করা ট্রাই করতো। অ্যান্ড প্রথম গোলটা কিন্তু এভাবেই আসছিল, লাইক প্রথমে যখন প্রেশার ক্রিয়েট করছে তখন সিভি মিস করছে, সিভির ইরোরের কারণেই ভিনিসিয়াস গোলটা দিছে। সো আমি দেখতে পারতেছি যে ভবিষ্যৎ দেখতে পারতেছি যে ব্রাজিল কার্লো অ্যানসেলোতির ট্যাকটিসে সামনে আগে যেতেছে, যেটা নাকি একটা ভালো জিনিস ব্রাজিলের জন্য। সো কালকের ম্যাচটা আমি নিঃসন্দেহে বলবো যে খুবই ইম্পর্টেন্ট ছিল ব্রাজিলের জন্য, যেহেতু তারা এটা গ্রোয়িং একটা টিম, এই টিমটা প্রতিদিনই গ্রো করতেছে। প্রথম ম্যাচ আপনারা দেখছেন ড্র হয়েছে উইথ দ্য ডার্ক হর্সেস মরক্কোর সাথে। পরের ম্যাচটা দেখেন, পরের ম্যাচটা কিন্তু তারা ফাইট ব্যাক করছে। অ্যান্ড আজকের আজকে সকালে যে ম্যাচটা হয়েছে স্কটল্যান্ডের সাথে, সেটার মধ্যে সে পুরোপুরি নিজের ট্যাকটিক্সটা দেখাইতে পারছে। সো আই গেস হ্যাঁ, আমার স্ট্যান্ড থেকে এটা ব্রাজিলের জন্য একটা ভালো সংবাদ। এবং তাদের জন্য খুব সম্ভবত জাপান হয়তো বা অপেক্ষা করছে রাউন্ড অফ 32-তে খেলা রয়েছে জাপানের। সেই ম্যাচটা নিয়ে অবশ্যই কথা হবে ব্রাজিল কেমন পারফর্ম করলো সেই বিষয়টা নিয়েও। আমাদের সাথে যথারীতি আছেন ফুটবল কোচ এবং অ্যানালিস্ট, এবং একই সাথে তার আরও পরিচয় রয়েছে, তিনি বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ভাই। টিটু ভাই, আপনাকে স্বাগত আরও একবার যথারীতি। এবং টিটু ভাই, ব্রাজিলের সাথে একটা 7-এর একটা দারুণ সম্পর্ক আমরা লক্ষ্য করছি। 7 গোল দিয়েছে ব্রাজিল এখনো পর্যন্ত, যদি আমি ভুল না করে থাকি। এখন পর্যন্ত 3 ম্যাচে 7 গোল করেছে এবং একটি গোল তারা কনসিড করেছে, 7-1। অন্য কিছু যাচ্ছেন আমি বুঝতে পারছি না, মনে হয় কি না আপনার? আমি জানি না কোন দিকে যাচ্ছেন আপনি এটা নিয়ে। এবং তারা যদি সব ঠিকঠাক থাকে, তারা 7 তো লাকি বোধহয়, তাই না? নাম্বারটা লাকি ব্রাজিলের জন্য কি লাকি? এনিওয়ে, আমার মনে হচ্ছে যে মানে কিছুটা আমি বলবো যে একটা বিল্ড আপ করার টিম স্কটল্যান্ডের, এর মধ্যে প্রশংসা হচ্ছিল আসলে যে ওরা বিল্ড আপ করে 3 সেন্টার ব্যাক নিয়ে, রবার্টসন একটু বেশি হাই আপ চলে যায়। বাট কালকে ওদের 7 জন মিলে বিল্ড আপ করছে, গোলকিপার সহ 8 জন, ব্রাজিলের 6 জন। যেটা করেছে যে বল সাইডে সবসময় কিন্তু ওরা 2 জন গিয়েছে বল নেওয়ার জন্য। তো আমরা এটা বোধহয় কালকের রেজাল্ট শিট দেখছি আর কি, সবগুলো রেজাল্টই আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ভিডিওতে চলে যাই সরাসরি, তাহলে বোঝা যাবে যে ইউ ক্যানট ডু দ্যাট, যেটা আপনি যে মিস্টেকটা করেছে এখানে আমরা দেখছি। সো লেফট সেন্টার ব্যাক শুড বি আ লিটল বিট মোর ডিপ আমার দৃষ্টিতে। বাট এখানে যেটা রায়ান করেছে, এবং আপনি দেখেন এই জায়গাটাতে ভিনিসিয়াস কিন্তু এই
সেন্টার ব্যাককে ব্লক করেছে যে এইখানে যেন আর পাস ব্যাক না করে। এখন রায়ানের কাজ হচ্ছে, রায়ান কিন্তু যাওয়ার আগে একটা ইশারা করেছে যে লেফট ব্যাককে সামওয়ান শুড টেক। সো ও এখানে প্রেসে গিয়েছে একদম সরাসরি, এবং এইখানে কিন্তু আমরা যারা আছে ওদের ম্যান ফর ম্যান আমরা অলরেডি দেখছি প্যাকেটা, এবং এই যে মিস্টেকটা সাচ এ ইজি গোল, তাই না? কোনো এবং এনার্জি গোলরক্ষকের- বার্ন নাই, কিচ্ছু নাই, আমি জাস্ট পেয়েছি এবং গোল করেছি। তো এই ধরনের গোল যদি আমরা পাই, সো উই ক্যান থিঙ্ক অফ আওয়ারসেলফ ভেরি লাকি ওয়ার্ল্ড কাপের মতো এবং স্টেজে। হ্যাটট্রিকও কিন্তু পেয়ে যেতে পারতেন। 54 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভিনিসিয়াস জুনিয়রের কথা বলছি, এবং তিনি রোনালদো রিভালদোর পাশে ইতিমধ্যে নাম লিখেছেন। টানা Right. 3 ম্যাচে তিনি গোল তো করেছেন। ওই তার গোলটা hat-trick-টাও- হ্যাঁ, ওই গোলটা নিয়ে একটু আমরা ওই জানতে গোলটা চাই। আমার কাছে নাই, আমি ওটা দেইনি, শুধু গোল। কিন্তু ওইটা আমার মনে হচ্ছে যে ভিএআর যেহেতু চেক করেছে, সামথিং ওয়াজ দেয়ার, হয়তো একটা স্টেপিং বা একটা টাচ, ওইটা হয়তো ফেভার করেছে ডিফেন্ডার। বাট এখানে যদি আমরা সেকেন্ড গোলটায় যাই, অলমোস্ট এখানে আমরা দেখছি যে এরা ব্যাক ফোর ঠিকই আছে, শুধু একমাত্র ভিনিসিয়াস এখানে, কিন্তু অল দোজ রানার্স বিহাইন্ড এরা হচ্ছে মেক দেয়ার ডিফারেন্স, যে ওদের উপর এরা ওয়েট করছে, কিন্তু এখানে শুধু একজন গিয়েছে এবং বাকি এরা কিন্তু পিছন থেকে রান করছে, বল অন দ্য উইং। এই যে বিহাইন্ড দ্য লেফট ব্যাক রানটা রবার্টসনের পিছন দিয়ে, এইটাই অ্যাকচুয়ালি ডিফারেন্সটা তৈরি করেছে। আমরা যদি দেখি, সো আমরা প্লেয়ারদের এখানে এই প্লেয়ারের এবং এর মুভমেন্টের জন্য 1 2 3 4 তারা কিন্তু একটা সাইডে চলে গিয়েছে, যার জন্য এদিকে কিছুটা অনেকটা vacuum স্পেস তৈরি আমরা হয়েছে। ওপেন দেখছি এখানে। বাট ও হচ্ছে যে বলটা দেওয়ার পর যে রানটা করেছে ওইটা ছিল ট্রিমেন্ডাস আমি বলবো। এবং এখানে যে প্রেসিংটা, কাউন্টার প্রেস, আমরা এটাকে বলি কাউন্টার প্রেস, বল যদি হারাই এটাকে এইখানে আবার প্রেস করে টু উইন দ্য বল ব্যাক। And I don't know about the goalkeeping. কোনের goalkeeping- এই ট্র্যাজেক্টরি, এইটা যদি না বুঝি আমি, এবং এই ধরনের, আমি বললাম তো ব্রাজিল ওয়াজ লাকি বলবো না, বিকজ এটা তাদের ক্রেডিট যে হাই প্রেসটা ঠিক মতো করেছে, কিন্তু এই ধরনের গোলটা পাওয়া ইট ওয়াজ সো ইজি ফর দেম, তাই না? এটা তাদের জন্য হেল্প হয়েছে ম্যাচের মধ্যে একটা কর্তৃত্ব রাখার জন্য। এবং আমি একটা গোল হয়নি, আমি যদি রায়ানের একটা খুব 1-to-1 ছিল গোলরক্ষকের সাথে, সেটাও হয়তো বা স্কোর শিটে তিনিও নাম তুলতে পারতেন, রায়ান যিনি গোলটি miss হ্যাঁ, মানে করেছেন। 1v1 যে সিচুয়েশনগুলি গোলকিপাররা কি করে, ট্র্যাপ তৈরি করে, যে হ্যাঁ আমি এদিকে নাই, তুমি এদিকে দিতে পারো। এটা হচ্ছে অনেকটা মাইন্ড গেম। সো রায়ান যেহেতু মানে শুরু করেছে, তার অভিজ্ঞতার ঝুলিতে যখন অনেক ম্যাচ যাবে তখন হি উইল ডু ইট সার্টেনলি, বাট সামটাইমস এগুলি তো গোলকিপারদের ম্যাচ করতে হয়। আমরা যদি এই রানটা দেখি, গুইমেরেস যে রানটা করে, অ্যাকচুয়ালি তার ক্রেডিটে কিন্তু গোলটা হয়েছে আমার ধারণা। এক্স্যাক্টলি। সো এখানেও যে গিয়েছে এবং এই ভিতরে যাওয়ার পর এই যে ক্রস ওভার রান, এটা হচ্ছে কুনিয়া করেছে। তো এই রানটাই এখানে দেখাচ্ছে স্পেসটা কিন্তু এখানেই খেলে, এবং কোনো দিকে আর যেতে হয় নাই, সরাসরি ওয়ান টাচে ফিনিশ। সো এটা ছিল ব্রাজিলে আসলে, আমি বলবো যে উনি বলছিলেন যে ফার্স্ট ম্যাচ ড্র, তারপর ম্যাচে ফেরত আসা, এবং এটা আমরা ওয়ার্ল্ড কাপে সবসময় দেখেছি যে 82 ওয়ার্ল্ড কাপের কথা আমার মনে আছে, 3টা ম্যাচ ড্র করেছে ইটালি, দেন দে বিকেম দ্য চ্যাম্পিয়ন। সো টুর্নামেন্টের সাথে সাথে এই এক মাসের বেশি সময় ধরে একটা টিম গ্রো করে, এক্স্যাক্টলি। এবং গ্রো করে এমন একটা জায়গায় যায় যে টিম কেমিস্ট্রি, ব্যালেন্স এবং স্টর্মিং নর্মিং এগুলি করে একটা পর্যায়ে চলে যায়। তো ব্রাজিলকে ওই ইঙ্গিত দিচ্ছে কিনা, এবং নেইমারের প্রত্যাবর্তনটা, রাইট, তিনি 76 মিনিটে নেমেছেন, এবং কুনহা যখন উঠে যাচ্ছিলেন, সাধারণত সাবস্টিটিউট প্লেয়ার যারা হন তাদের খুব বেশি খুশি দেখা যায় না। তিনি, আমার কাছে মনে হচ্ছিল যে তিনি দারুণ খুশি যে তার বদলে নেইমার নামছে। অফকোর্স, মানে এতদিন পরে সে ফেরত আসছে, এটা তো সবাই এক্সপেক্টেড, কারণ এটা হচ্ছে এক ধরনের রেসপেক্ট। যেমন মেসিকে সবাই রেসপেক্ট করে, ওর জন্য খেলতে চায়, কিংবা জানে ওর জন্য না, ঠিক নিজের জন্য খেলছি, কারণ ও যদি ভালো করতে পারে উই বিকাম চ্যাম্পিয়ন। সো সবাই চ্যাম্পিয়ন হতে চায়। সো নেইমারের ক্ষেত্রে এটাই, ব্রাজিলিয়ানরাও চায় নেইমার আসুক, খেলুক, পারফর্ম করুক, অ্যান্ড গোল করুক বা গোল অ্যাসিস্ট। লেটস সি আসলে পরবর্তী ম্যাচগুলো থেকে নেইমার কতটুকু ম্যাচ টাইম পান। টিটু ভাই, আপনার কাছে অবশ্যই ফিরবো, যেতে চাই ফ্যান জোনে। ইসরাত আছেন। ইসরাত, শোয়েব, টিটু ভাই যেমন করে বলছিলেন যে সবাই আসলে চ্যাম্পিয়ন হতে চায়, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ব্রাজিল কতটা এগিয়ে, বা ব্রাজিলের আজকের যে পারফরমেন্স দেখলেন আপনি, কি মনে হচ্ছে? অ্যাজ আই সেড, ব্রাজিল ইজ আ গ্রোয়িং টিম। ব্রাজিল প্রতিদিনই ব্যাটার করতেছে, অ্যান্ড অ্যানসেলোতি এমন একটা কোচ যে নিজের খেলোয়াড়দের কখনো ছেড়ে দেয় না। লাইক আপনি যদি দেখেন ভিনিসিয়াস জুনিয়রকে, সে দিন দিন ব্যাটার করতেছে, যে নাকি আপনার গত 50 ম্যাচে
মাত্র 8টা গোল করছিল, ওয়ার্ল্ড কাপে আসলো, মাত্র কয় ম্যাচের মধ্যে 4টা গোল করছে, 2 ম্যাচের মধ্যে 4টা গোল করছে, অথবা হ্যাঁ ইফ আই এম নট রং 4টা গোল করছে। অ্যান্ড এই গোল করার সাথে সাথে এরকম না যে শুধু ট্যাপ ইন করে গোল দিয়ে দিল, দ্যাটস ফাইন। তার রেটিংগুলো যদি দেখেন আপনি 9.1, 9.3 এরকম করে আসতেছে, দ্যাট মিনস হি ইজ প্লেইং গুড, হি ইজ প্লেইং বেটার। তো এমন একটা কোচ যে নাকি নিজের প্লেয়ারদের বেটার করতেছে, সো আই গেস এরকম টিমই ওয়ার্ল্ড কাপ জিতে। আপনি যদি ওয়ার্ল্ড কাপের দৌড়ের সামনে দেখেন, ওরা যতগুলো দলকেই দেখবে, প্রতিটা দলই কিন্তু এরকম এরকমই খেলোয়াড় আছে, বাট তারা বেটার। কেন বেটার? দে হ্যাভ আ মাইন্ডসেট যে আমরা দিস টাইম উই হ্যাভ আ গ্রেট কোচ, তাদের বেটার ট্যালেন্টস আছে, এন্ড এগুলা মাঠের মধ্যেও আমরা দেখতে পারতেছি যে আউটপুট আসতেছে। এবং ইসের একটা বিষয় কিন্তু না বললেই নয়, কার্লো আনচেলত্তির কথা যে প্রসঙ্গে যেহেতু এসেছে, তার সাথে কিন্তু একটা দারুণ রসায়ন ছিল ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদের। আমরা সবাই সেইটাই দেখা যাচ্ছে এক্স্যাক্টলি, কিন্তু এবং ম্যাচে। ভিনিসিয়াস জুনিয়রকে বলা হতো যে তিনি আসলে ক্লাবের হয়ে দুর্দান্ত খেলেন, ফ্লপ কিন্তু তিনি ছিলেন ন্যাশনাল টিমে। সেই জায়গাটা থেকে কিন্তু সেটা উতরে গেছে, উতরে গেছেন আজকের ম্যাচটাতে, তো সেটাই দেখলাম আমরা। এবং ভিনিসিয়াস Exactly. জুনিয়রের একটা গোল যে ক্যান্সেল হলো, ফাউল হিসেবে গণ্য করা হলো, আচ্ছা। সেই গোলটা আসলে কতটা, মানে ফাউলটা আসলে কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়েছে এটা নিয়ে আপনার? অনেক কথা উঠছে। মেসির যেই প্রথম ফাউলটা নিয়ে পাশাপাশি রাখা বিভিন্ন- হচ্ছে, বিভিন্ন সংবাদ এবং মাধ্যমেও কিন্তু ফিফাকে সেটা দায়ী উঠে করা আসছে। হচ্ছে মেসি কিছুটা সুবিধা বেশি পান কিনা, সেই এই প্রশ্নটাও কিন্তু সব উঠে বিষয় নিয়ে আমরা আসছে। আসলে শুনতে চাই। সো প্রথমত যারা আমাকে কন্টেন্ট ক্রিয়েশনে ফলো করে রেগুলারলি, তারা জানে গত 1 বছর যাবত আমি এইসব নিয়ে অনেক বেশি কথা বলছি, লাইক দ্য ডিসিশনস অফ ভার্স। সো ভারের ডিসিশনগুলো নিয়ে আমরা অবভিয়াসলি আই ক্যান হ্যাভ মাই অপিনিয়ন। আমার অপিনিয়ন আমি ভালো বলতে পারবো, খারাপও বলতে পারবো, আমি বলতে পারবো যে ইট ওয়াজ রাইট, ইট ওয়াজ রং, এটা ডিফাইন করবে না যে হোয়াট ইট ওয়াজ, বাট আমার অপিনিয়ন দিতে পারবো। আমি এই ব্যাপারেও আমি নিজের অপিনিয়ন দিতেছি যে ইট ওয়াজ রিয়েলি হার্শ। যে একটা যখন এটাকে ডক্সো বলে, আপনার কোচের বা সরি এটা রেফারির ভাষায় এটাকে ডক্সো বলে, ওরা যেটা করতেছিল লাইক একজন আরেকজনের বল জেতার জন্য একজন আরেকজনের পুশ করতেছিল উইথ দ্য হ্যান্ডস, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট আমরা দেখতে পারছি যে পায়ের একটা জাস্ট টিপ লাগছিল, মানে ভিনিসিয়াস জুনিয়রের ডিফেন্ডারের পায়ের ভিনিসিয়াস মধ্যে জুনিয়রের পায়াটা ঠিক হ্যাঁ, আগেই ছিল, আগে ছিল, যেটা নাকি ইটস আ লিগ্যাল থিং। আপনি আরেকজনের পায়ের সামনে দিতে পারবেন, কেন দিতে পারবেন? টু উইন দ্য বল। কিন্তু আপনি তাকে টিপস দিতে পারবেন না, লাইক যে একটা কন্টাক্ট ছিল, এটা এই বছর থেকে অনেক বেশি হার্শ এবং করছে। আমার কাছে মনে হয় ডিফেন্ডার আর্তুরো রামোস তিনি ছিলেন, মেক্সিকান একজন রেফারি। তিনি যেটা করেছেন, তিনি খুব তড়িঘড়ি করে তার ডিসিশনটা নিয়ে নিয়েছেন, একটা অ্যাঙ্গেল থেকে দেখেই তিনি কিন্তু কয়েকটা সেই অ্যাঙ্গেলে decision- কিন্তু ভিন্ন চিত্র দেখা যাচ্ছিল। এই জায়গায় আপনার যদি আপনি লিগালি বলেন, ইফ ইউ আর টকিং অ্যাবাউট দ্য লিগাল থিংস, লস অফ দ্য গেম, আপনি ডিফেন্ডারকে কখনোই আপনার ডিসঅ্যাডভান্টেজ দিবেন না রেফারি। ডিফেন্ডার উইল অলওয়েজ গেট দ্য অ্যাডভান্টেজ অন দ্য ইফ ইটস দ্য স্পেশালি ইফ ইটস দ্য লাস্ট ম্যান, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ই ওয়াজ দ্য লাস্ট ম্যান। তো রেফারি জাস্ট খুঁজতেছিল যে কোনো ধরনের একটা টিপস লাগছে কিনা। যখন সে কনফার্ম হয়েছে যে একটা টিপস ছিল, একটা ফিঙ্গার টিপসের মতো লাগছে, সে কয় আমার জন্য এতটুকু এনাফ, যেটা নাকি অ্যাকচুয়ালি অনেক হার্শ, বাট ইটস লিগাল। এটা এরকম একটা ব্যাপার যে আপনি যখন বাইক চালাবেন, আপনার চোখে চশমা নাই কেন, যদি আপনার ওই যে 0.25 একটু সমস্যা থাকে, এর জন্য আপনার মামলা দিয়ে দিল। এক্স্যাক্টলি সেম একটু ফ্যানদের কাছে জানতে চাই, আর্জেন্টিনার জার্সি পরে একজনকে দেখা যাচ্ছে, কেমন দেখলেন ব্রাজিলের খেলা আপনি, এবং কিছুটা ভয় পাচ্ছেন কিনা হয়তোবা সেমিফাইনালে দেখা হয়ে যেতে পারে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের? তুমি আমার জন্য একটা বড় একটা ম্যাচ হবে যদি সেমিফাইনালে ব্রাজিলকে পাই। সুপার ক্লাসিক। জি, সুপার ক্লাসিকো হয়ে যাবে। তাহলে অন্তত বলে এটা জিততে পারবো যে ব্রাজিলকে হারায় আমরা ফাইনালে উঠছি। মানে উনি ধরে নিয়েছেন যে ব্রাজিল হারবে। বাহ, খুব। আর যদি গতকালের ম্যাচের কথা বলা হয়, তাহলে সুপার এক্সাইটেড ছিলাম নেইমারের জন্য। 75 মিনিটের পর নেইমার যখন নামে অ্যাজ এ বার্সা বয়সে, তাকে দেখার জন্য একটা গুজবাম্প কাজ করে। খুবই ভালো লাগছে। আমরা আর্জেন্টিনা ফ্যান হয়েও তাকে চেয়ার করছি যে ঠিক আছে, নেইমার অনেকদিন পর ব্যাক করছে, এই জিনিসটা খুবই এনজয় করছি নেইমারের খেলাটাই। আমরা আমাদের এই সাপোর্টারের কাছে একটু যেতে চাই। কিছুটা নিউট্রাল তিনি, ব্রাজিল আর্জেন্টিনার মারামারিতে তিনি নিউট্রালি থাকবেন আমার মনে হয়। আচ্ছা, কি মনে হচ্ছে? কালকের ম্যাচটা তো অবশ্যই আপনি দেখেছেন, ভোর রাতের ম্যাচ, যদিও ঘুমও আসতে পারে, পরবর্তীতে হাইলাইট দেখছেন কিনা, বা কি মনে হচ্ছে ফাইটটা কেমন হলো? ব্রাজিল কেমন ফাইট দিল? গতকাল আসলে আমি জার্নি করে আসছি, দেখা হয়নি? না দেখা হয়েছে অল্প আর কি। নেইমার যখন নাম শুধু রোনালদোর খেলাই দেখেছেন? কিন্তু ব্রাজিলের অনেক সমর্থক যে রোনালদোকে পছন্দ করে, তার ম্যাচ দেখে। নিশ্চয়ই আপনার মাদ্রিদ থেকে। দ্বিতীয় পছন্দের দল ব্রাজিল। না 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 না, একটাই টিম পর্তুগাল। আমি পর্তুগাল বাদ পড়ে গেলে তখন কোন দল করবেন? তখন ইংল্যান্ড। আমাদের প্রধানমন্ত্রী যেহেতু- কিন্তু ইংল্যান্ডের সাপোর্টার, অনেকেই দেখলাম যে তার দেখা দেখি ইংল্যান্ড সাপোর্ট করছে। অনেকেই এক্স্যাক্টলি। বেলিংহাম পছন্দ। আচ্ছা, আমরা আবার ব্রাজিল সমর্থকের কাছে যেতে চাই।
ভিনিসিয়াস জুনিয়র নাকি নেইমার, মানে যদিও এই তর্কে যেতে চাই না। কম্প্যারিজন পসিবল না, দুজনকেই চাই, অসম্ভব কম্প্যারিজন করা। নেইমার তো ইটস জাস্ট লাইক হার্ট। সো ওর খেলা দেখার জন্য আমরা কতক্ষণ ওয়েট করছিলাম যে কখন নামবে মাঠে। যখন থেকে অ্যানাউন্স হয় যে সে আসছে মাঠে, তখন থেকে তো আমাদের ফ্যান বেসদের অবস্থা একদম খারাপ যে কখন আসবে, আমরা তাদেরকে দেখবো। আর ভিনি তো এবারকার পুরো দিনই জিতে নিয়েছে, যে এত সুন্দর করে ও পুরো গেমটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। কি সুন্দর করে বললাম না যে ওদের পাসিং থেকে শুরু করে বল কন্ট্রোল করা সব কিছু খুব পারফেক্ট ছিল। সো আমার কাছে ভালো লেগেছে। আর ফ্যান হিসেবে আমরা চাই, ও যেটা বললো যে একসাথে ম্যাচ হলে তারা বলে দিবে, সো আমরাও চাই এরকমটা হোক। ভয়াবহ একটা যুদ্ধ লাগবে শোয়েব ওই দিন যদি খেলা হয়। ক্ল্যাশ অফ টাইটান্স। একদম একদম। আমরা একটি বিরতিতে যেতে চাই, তার আগে অনলাইনে একটি কুইজ রয়েছে আমার হাতে। যারা টিভি সেটের সামনে বসে আছেন তাদের জন্য বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড 16 বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? অপশন এ আর্জেন্টিনা, অপশন বি পর্তুগাল, অপশন সি ব্রাজিল, অপশন ডি জার্মানি। উত্তর দেওয়ার জন্য ভিজিট করুন worldcup.channel24bd.tv। এই ঠিকানায় সঠিক উত্তরদাতা পাবেন চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এবং দর্শক, গতকালকের বিজয়ী নাম আমরা ঘোষণা করছি। ভালুকা থেকে সানাউল্লাহ, তিনি সঠিক উত্তর দিয়েছেন, তার জন্য তাকে অভিনন্দন এবং তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। বিরতির সময় হয়ে গেল একটা। আইগেজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ একটি বিরতি নিচ্ছি, ফিরছি। দর্শক, ফিরে এলাম আইগেজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে। আমরা বিরতি থেকে ফিরেই সরাসরি চলে যেতে চাই মায়ামিতে। মায়ামিতে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। পুরো ব্রাজিল সমর্থক এইখানে, এই দেশে বেশ উজ্জীবিত এবং আপনাকেও বেশ প্রাণবন্ত লাগছে। সেখানকার অবস্থাটা কি? এবং পাশাপাশি ব্রাজিলের শুরুতে, বিশ্বকাপের শুরুতে ব্রাজিল যেমনটা ভাবা হচ্ছিল, আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যে সময়ের সাথে সাথে এই দলটা আরো অনেক বেশি গুছিয়ে নিচ্ছে? ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স, নেইমারের প্রত্যাবর্তন, সবকিছু মিলিয়ে। ঠিকই বলেছেন শোয়েব, ব্রাজিল আসলে সময়ের সাথে সাথে গুছিয়ে নিচ্ছে, সেটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই, শঙ্কা নেই। কেননা ব্রাজিল কিন্তু আসলে রেজওয়ান, ঠিক শুনতে পাচ্ছি না, হয়তো বা টেকনিক্যাল এররের কারণে আমরা ঠিক শুনতে পাচ্ছি না, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। টি20 কাছে যেতে চাই। কালকে ব্রাজিলের ম্যাচটি ছাড়াও বেশ কয়েকটি ম্যাচ হয়েছে এবং দক্ষিণ কোরিয়া, আপনার কাছে মনে হয় কিনা এখনো পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনটি দক্ষিণ কোরিয়ার হার দক্ষিণ আফ্রিকার কাছেই? আমরা আবার আরেকবার যেতে চাই। আমরা সংযোগটি স্থাপন করতে পেরেছি, শুনতে পাচ্ছেন? নাম্বার 7 নিয়ে অনেক কথা হচ্ছে, 3-0 নিয়ে অনেক কথা হচ্ছে, 3টা ম্যাচ, অনেক সংখ্যার পরিসংখ্যান বলা হচ্ছে যে 3 গ্রুপ ম্যাচেই যে গোল করেছেন সেইবার কিন্তু ব্রাজিল বিশ্বকাপ জিতেছে। সব মিলে কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে ব্রাজিল কিন্তু দুর্দান্ত খেলছে এবং সময়ের সাথে সাথে তারা আরও ভালো খেলছে। এবং কার্লো আনচেলত্তি প্রথমবারের মতো জাতীয় দলের কোচিং করাচ্ছেন এবং তিনি কিন্তু খালি হাতে ফিরতে চাইবেন না, সেটা এক কথাই বলা যায়। এবং সময়ের সাথে সাথে ব্রাজিল অনেক শক্তিশালী হচ্ছে। গত কয়েকটা বিশ্বকাপে এমন ব্রাজিলকে আমরা দেখিনি, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি। আর সমর্থকদের কথা যদি বলি, আসলে মায়ামি এমনিতেই পর্তুগিজ অধ্যুষিত, স্প্যানিশ অধ্যুষিত দেশ, স্টেট কিংবা রাজ্য, সেই জায়গাটায় কিন্তু আসলে এই শহরগুলোতে আসলে পর্তুগিজ অনেক মানুষ দেখেছি আমরা, যারা কিন্তু ব্রাজিলের সমর্থনে কালকে মাঠে গিয়েছেন, চিৎকার করেছেন। এবং কাকতালীয়ভাবেও সত্য যে ব্রাজিল যদি কোয়ার্টার ফাইনালে ওঠে তাহলে কিন্তু এই মায়ামিতেই আবার তাদের আসতে হতে পারে। সেই জায়গায় কিন্তু এখানেই তাদের খেলা হবে এবং ব্রাজিলের ম্যাচগুলোও কিন্তু কঠিন। ব্রাজিল যদি সেমিফাইনালে ওঠে তাহলে কিন্তু আর্জেন্টিনার সাথে খেলা পড়বে, সেটা কিন্তু পড়বে আটলান্টায়। এখন পর্যন্ত পাথওয়েটা এমনই ব্রাজিল এবং আর্জেন্টিনার, এবং দারুণ কিছু লড়াই কিন্তু অপেক্ষা করছে। আর্জেন্টিনা যদি ওঠে, পর্তুগাল যদি ওঠে, তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পর্তুগাল, মেসি রোনালদোর লড়াই হবে। সুতরাং বিশ্বকাপ আমার কাছে মনে হয় যে আসল বিশ্বকাপ শুরু হচ্ছে এখন থেকে, কিংবা রাউন্ড অফ 32 থেকে, যেখানে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ম্যাচই কিন্তু ভাগ্য নির্ধারক বিশ্বকাপে টিকে থাকার জন্য। 3 গ্রুপ ম্যাচ শেষে আর বাকি মাত্র 5টা করে ম্যাচ। এবং ব্রাজিলের ক্ষেত্রে আমি যদি বলি, ব্রাজিলের নেইমার ফেরাতে তাদের মানসিক শক্তিটা কিন্তু খুব বেড়েছে, এটা নিয়ে কোনো ধরনের কোনো কথা নেই। যদিও নেইমার
নেইমার খুব একটা ভালো খেলতে পারেননি প্রথম ম্যাচে, কিন্তু তারপরেও তাদের মানসিক শক্তির কারণেই কিন্তু আসলে তারা আমার মনে হয় যে আরও বেশি দলগত ঐক্যের সাথে খেলবে, যেটা আর্জেন্টিনার ক্ষেত্রে আমরা দেখি যে আর্জেন্টিনায় মেসি আছেন দেখেই কিন্তু আর্জেন্টিনা দলের সবাই কিন্তু এক হয়ে খেলতে পারছেন। গত বিশ্বকাপে আমরা দেখেছি যে মাঠের পারফরমেন্সের সঙ্গে তাদের এই দলীয় ঐক্য কিন্তু তাদেরকে বড় শক্তি দিয়েছে। ঠিক একইভাবে নেইমার ফেরায় ব্রাজিলের জন্য কিন্তু সেই একই শক্তিটা বজায় থাকবে। আমার কাছে মনে হয় এটাই ব্রাজিলের বদলে যাবার একটা রহস্য। সঙ্গে কার্লো আনচেলত্তি তো রয়েছে, তিনি ব্যক্তির চেয়ে আসলে পুরো দলকে কেন্দ্র করে তাদের কৌশল সাজান। রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দেখতে চাই শেষ পর্যন্ত সেমিফাইনালে আর্জেন্টিনা ব্রাজিল দ্বৈরথটা হয় কিনা। তার আগে কিন্তু বেশ কিছু শক্ত দলগুলোর সাথে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নেদারল্যান্ডস রয়েছে, জাপানের কথা বলছিলাম, পর্তুগালও রয়েছে। টিটু ভাই, যেমনটা বলছিলাম, আরও কয়েকটা ম্যাচ ছিল। মরক্কো পিছিয়ে পড়েছিল হাইতির সাথে, সেই ম্যাচে শেষ পর্যন্ত মরক্কো ঘুরে দাঁড়িয়েছে, যদিও তারা রানার্স আপ হয়ে কিন্তু নকআউট পর্বে উঠেছে। এবং সবচেয়ে বড় অঘটন আপনার কাছে মনে হচ্ছে কিনা যে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়া? না, মানে অঘটন কি বলবো জানি না, বাট আই ওয়াজ শকড। আমার আশা ছিল যে কোরিয়া রানার আপ হিসাবে এই গ্রুপ থেকে যাবে। আমার মনে হচ্ছে যে তারা দে টুক দ্য ম্যাচ ভেরি লাইটলি ফ্রম দ্য স্টার্ট গো, যে প্লেয়ারদের অ্যাটিটিউড, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য কোচেস যে কী প্ল্যান ছিল। তো সাউথ আফ্রিকা ওয়াজ মানে দে ওয়ার ডুইং এভরিথিং দে ক্যান টু স্কোর এ গোল। আমি বলবো যে ওইটার থেকে হয়তো 62nd মিনিটে গোলটা পায়। বাট কেন জানি আমার মনে হচ্ছে সাউথ কোরিয়ার যে অন্যান্য দিনের যে পেনিট্রেশনগুলি বা ইনসাইড চ্যানেলের রানগুলি, এগুলি আমরা অনুপস্থিত দেখেছি। এবং বল পাওয়ার পর যে কুইক মুভমেন্ট, বিকজ আপনি যত অপোনেন্টের পেনাল্টি এরিয়ার দিকে যাবেন তত ফিয়ার্স প্রেশার ফিল করবেন, বিকজ আউট নাম্বারড হই আমরা, কারণ নিউমেরিক্যাল সুপিরিয়রিটি অবশ্যই ডিফেন্ডিং টিমে থাকবে। সো পেনাল্টি এরিয়ার ওখানে আপনার ইউ হ্যাভ লেস টাইম, লেস স্পেস, সো ইউ হ্যাভ টু টেক কুইক ডিসিশনস, কুইক টাচেস, যেটা আমার মনে হচ্ছে কোরিয়া নিতে পারছিল না। কারণ ওই খেলাটা আমি অপেক্ষা করছিলাম দেখার জন্য যে কোরিয়া শুড গো থ্রু। আমার কাছে মনে হচ্ছে যখন, কারণ কোনো টিম, ব্রাজিল যেমন এসছে, কোরিয়া আবার উল্টোটা হয়েছে, প্রথম ম্যাচ জিতে পরের ম্যাচ হারলো, এই ম্যাচও আবার হারলো। সো এই ধরনের টিম নিয়ে আসলে কনসিস্টেন্সি যদি না থাকে মুশকিল খুব। জি টিটু ভাই, নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। আমাদের আরো অনেকগুলো আলোচনার বিষয় রয়েছে। আজকে জার্মানি খেলা রয়েছে নেদারল্যান্ডসের খেলা। এর সাথে আমরা কি ব্রাজিলেই সীমাবদ্ধ থাকবো, না এই দলগুলোকে নিয়েও আলোচনার জায়গা রয়েছে? আমাদের ব্রাজিলের সম্পর্কে একটু প্রশ্ন রয়েছে, তারপরে আমরা আজকের যে হাই ভোল্টেজ ম্যাচ সেখানে যাওয়ার চেষ্টা করব। ব্রাজিলের টিম পারফরমেন্সের কথা তো বারবারই আসছে, টিম কম্বিনেশনের ব্যাপারে ফরম্যাটটা কি দাঁড়িয়ে গেল কিনা? আমরা একটা জিনিস সম্পূর্ণরূপে আন্ডারগো দেখতেছি, বা আমরা একটা জিনিস পুরোপুরি নজরআন্দাজ করে চলে যেতেছি, সেটা হলো ব্রাজিলের মিডফিল্ড। আপনি পাকুয়েতা বা গুইমারেসরে দেখেন, ব্রুনো গুইমারেস, হি ওয়াজ লাইক লিড। গত ম্যাচের মধ্যে কিন্তু গুইমারেজের অনেক বড় অবদান ছিল, যেটা নাকি আমরা কেউই কথা বলতেছি না। এবং আর্সেনালের ফর্মটা কিন্তু তিনি একদম ক্যারি করে নিয়ে চলেছেন। এক্স্যাক্টলি। সো আমরা যদি দেখতে পারতেছি যে তাদের যে ডিফেন্স, মিডফিল্ডার অ্যান্ড অ্যাটাকিং নিয়ে তো কোনো কোয়েশ্চেন থাকার কথা না এখন, কারণ আমরা গত 2 ম্যাচের মধ্যেই দেখছি তারা নিজেদের প্রুভ করে আসছে। অ্যান্ড ডিফেন্সটা কিন্তু আমরা দেখতে পারতেছি, লাইক ডিফেন্স নিয়ে একটা প্রশ্ন কিন্তু ছিল এর আগে। জি এক্স্যাক্টলি। তো 2 ম্যাচের মধ্যে যেহেতু আমরা দেখতে পারছি যে তেমন কোনো ডিফেন্সের মধ্যে কোনো ভাঙন আসেনি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দে হ্যাভ আ ভেরি সলিড টিম রাইট নাও। দ্য ফরমেশন যেটা নাকি খেলাইতেছে, এই কার্লো আনচেলত্তি খেলাইতেছে, এটা অলওয়েজ ট্রানজিশনাল, বাট যেটা আছে দ্যাটস ফাইন উইথ মি। রাফিনিয়ার বদলে রায়ানকে নামানো হলো। তারপর আমরা নেইমার যখন নামলেন, তারও কিছু মানে ছোঁয়া কিন্তু তিনি দিয়ে গেলেন। এক্স্যাক্টলি। নেইমারের একটা অ্যামেজিং থিং হলো যে নেইমারকে যেই পজিশনেই খেলানো হোক, হি প্লেজ লাইক মেসি। অ্যান্ড সে একটা জিনিস অ্যাডাপ্ট করছে যে সে যখন নামে সে কি করে, ডিপে নেমে আসে অ্যান্ড হি ক্রিয়েটস। সে গোলও দেওয়ার ট্রাই করে, গোল বানানোর ট্রাই করতেছে, উইচ ইজ আ ভেরি গুড ট্রেট অফ লিওনেল মেসি। তো নেইমার কালকে মাত্র খাতা কলমে 13 মিনিট খেলছেন, অ্যান্ড খেলার পরে সে 3টা চান্স ক্রিয়েট করছেন, যেটা নাকি এই বিশ্বকাপের ট্যালিতে দ্বিতীয় সর্বোচ্চ। লাইক যে প্রথম করছে সে মেবি 4টা করছে। সো চিন্তা করেন, জাস্ট 13 মিনিট খেলে একটা স্ট্রাইকার, একটা উইঙ্গার 3টা চান্সেস ক্রিয়েট করে দিচ্ছে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে। দ্যাটস সামথিং অ্যামেজিং দ্যাট আমরা অনেকেই দেখতে পারি না অনেক ওয়ার্ল্ড কাপে। অনেকের একটা প্রশ্ন যে নেইমারকে কি প্রতিদিনই এই সময়টাতেই নামানো হবে, নাকি তাকে শুরু একাদশে আমরা দেখতে পারবো? আচ্ছা, নেইমারের পরে নামানো হয়েছে কেন? কারণ সে ইনজুর্ড ছিল, অ্যান্ড তাকে নিয়ে
অ্যাকচুয়ালি তেমন একটা বড় রিস্ক নেওয়ার ট্রাই করতেছে না, কারণ ইটস এ গ্রুপ ম্যাচ অ্যান্ড মোটামুটি তারা জানতো যে জিতে গেছে, যেহেতু 3টা গোল দিয়ে দিছিল, মোটামুটি জানতে পারছে যে অলরেডি ম্যাচ আমাদের হাতে। তো তারা কি করছে, এই জন্য একটু পরে নামানো হয়েছে। বাট আমার মনে হয় যে নকআউট ম্যাচগুলো থেকে তাকে আগে নামানো হবে, অ্যান্ড নেইমারকে ওই জিনিসটা জানায় দেওয়া হয়েছে। আমার যেটা মনে হয় যে অ্যানসেলোতি অলওয়েজ তাকে বলে দিছে, অলরেডি তাকে বলে দিছে, কারণ অ্যানসেলোতি কি করে, তার প্লেয়ারদের সাথে তার খুবই বেশি সম্পর্ক, খুবই বেশি থাকে। সে যদি কোনো খেলোয়াড়কে নেয়, তাকে আগে থেকেই জানায় দেওয়া হয় যে তোমাকে যদি আমি নামাই, আমি এই সময়ের পরেই নামাবো, আর যদি তোমাকে রাখি এই সময়ই রাখবো। সো নেইমার অলরেডি নোজ যে সে নামবে কিনা, সো এটা নিয়ে নেইমারের কোনো সমস্যা নেই, আমাদের হওয়ার কথা এবং না। নেইমারের অভাবটা কিন্তু খুব বেশি বুঝতেও দিচ্ছেন না তার বদলি হিসেবে, মানে নেইমার is ধরা a হচ্ছে। true একটা সময় ক্রেসকুনিয়ার আমরা কথা আমি যারা বলছি। সাধারণ দর্শক যারা, তারা কিন্তু একটা সময় আমরা নেইমারকে ভুলে গিয়েছিলাম বলা যায়। মানে টিমটা এত সুন্দর করে গুছিয়ে খেলছিল যে ওই সময় আমরা মনে হচ্ছিল থাক নেইমার রেস্টেই থাকুক, মানে যারা সাধারণ দর্শক তাদেরকে মনে হচ্ছিল। নেইমার ইজ এ চেরি অন টপ, আপনি বলতে পারেন যে একটা টিমের মধ্যে অলরেডি যতটা স্পিরিট দেখতেছি আমরা, নেইমার আসার পর এটা আরো বাড়তেছে। বাড়তি এটা দেখা যাচ্ছে। তুরুপের তাস হিসেবে ব্যবহার করা যেতে পারে অনেক বড় বড় ম্যাচের মধ্যে, লাইক আর্জেন্টিনা। সো আপনারা 2021-এর কোপা আমেরিকা দেখছেন, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, যেখানে নেইমারকে বারবার ফাউল করা হইতেছিল যে না, তাকে খেলতে দেওয়া যাবে না, তাকে খেলতে দিলে খেলা শেষ। আমার মনে আছে যে এমিলিয়ানো মার্টিনেজ একবার বলতেছিল যে যদি এই ম্যাচটা আমাদের জিতা লাগতো, আমাদের নেইমারকে আটকানো লাগতো। নেইমার যতবার বল নিয়ে আসতেছিল আমার খুবই ভয় করতেছিল, and এটা তার লাইফের সবচেয়ে ভয়ানক ম্যাচ ছিল, কারণ নেইমার জ্বলে উঠতেছিল। সো নেইমার এত বড় বড় খেলোয়াড়কে যখন ভয় দেখা দিতে পারে, ইউ নো হু ইজ। অবশ্যই তুরুপের তাস হিসেবে আঞ্চলতি তাকে ব্যবহার করবেন, এমনটাই আসলে তার মাথায় ঘুরছে কিনা আমরা কেউ জানি না। আমরা এবার আমাদের সেটে যত দর্শক রয়েছেন তাদের কাছে যেতে চাই, আমরা আবার আর্জেন্টিনা ফ্যানের কাছে যেতে চাই। মানে আসলে আর্জেন্টিনার ম্যাচ বাদে মানে অন্য কোন টিমের খেলা সবচেয়ে ভালো লেগেছে আপনার? টু বি অনেস্ট, আর্জেন্টিনা বাদে যদি স্পেনের ফার্স্ট ম্যাচটা বাদ দিই, সেকেন্ড ম্যাচটা খুবই ভালো লাগছে। আর হোপফুলি স্পেনের আচ্ছা, খুব সাথে ছোট্ট করে একটু বলতে চান? হ্যাঁ, ছোট্ট করে আমরা আমরা একটা সেট কুইজ আছে, সেটা যাব। যদি আমরা চাই যে আর্জেন্টিনার স্পেনের একটা ফাইনাল ম্যাচ হোক। ও, স্পেনের একজন ভক্ত বলা যায়, স্পেনের খেলা খুব ভালো লেগেছে। ওকে, আপনাদের জন্য একটি কুইজ আমার হাতে রয়েছে। প্রশ্নটি হলো, টানা 6টি বিশ্বকাপ আসরে গোল করেছেন কে? অপশন এ ক্রিস্টিয়ানো রোনালদো, অপশন বি লিওনেল মেসি, অপশন সি মিরোস্লাভ ক্লোসা, অপশন ডি জিনেদিন জিদান। হাতকে তুলে ক্রিস্টিয়ানো রোনালদো। ওকে ওকে, খুবই এক্সপেক্টেড একটা রেজাল্ট আমরা জানলাম। রোনালদো ফ্যানকে অ্যানসারটা দিতে চাই আর কি। আমাদের একটা বিরতির সময় হয়েছে। আই গেস ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ একটি বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরই, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আই গেস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে। যথারীতি আজও রয়েছে 3 গ্রুপের 6টি ম্যাচ, এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলো যদি বলি, জার্মানি নামছে নেদারল্যান্ডস, এবং জাপানের কথাও না বললেই নয়। আমরা সেই ম্যাচগুলো নিয়ে একটু কথা বলতে চাই। টিটু ভাই, জার্মানির কথাটা যদি বলি, 2টা খেলা রয়েছে তাদের, ইকুয়েডরের সাথে। ইকুয়েডরের এবারে ক্যাম্পেইনটা খুব একটা ভালো যায়নি। তারপরে আমার মনে হয় যে কম্পিটিটিভ হবে ম্যাচটা। আমরা যদি এখানে দেখতে পারি, জার্মানি যেটা করছে, ওদের গত খেলার পর আজকে কি হবে আমি জানি না। আমি একটা টিম সাজিয়েছি এখানে, যে কিমিক মেইনলি হচ্ছে যে ওভারলোড করে ইনসাইডে এসে, এবং এখানে আমিরি পিভট হিসাবে খেলে, এবং উন্ডাভ আমি বলবো যে বেস্ট মানে পসিবল স্ট্রাইকার। এখন সে ডিপে আসে, আবার স্পিন অ্যারাউন্ড করে ব্যাকলাইনের পিছনে এক্সপ্লয়েট করতে চায়, এবং এখানে রম আমি মনে করি যে লেফট ব্যাক হিসেবে ওঠানামা করবে অনেক। মেইনলি হচ্ছে গোরেস্কা যে করবে, লেট রানগুলি করেও, বিশেষ করে ওই উইং থেকে কাট ব্যাক বা ক্রস থেকে গিয়ে জয়েন করে। তো এই হচ্ছে মোটামুটি এদের যাবে, এবং যখন ওরা ডিফেন্ডিং করবে আউট অফ পজিশন, ডেফিনেটলি দুই আমেরিকাকে নিয়ে ওরা দুই ডুয়েল হাই প্রেস করবে, এবং এই মিডফিল্ডটা অর্থাৎ আপনি এই শুরুর একাদশে কাই হাভার্টজকে রাখছেন না, উন্দাভ যদি এর মানে আগে ম্যাচ এটা হচ্ছে যে আমি একটা, এটা হয় না যে অনেক সময় আমরা মনে করি যে এটা হতে পারে, রেস্টেরও উন্দাভের দরকার আগের আছে। পারফরম্যান্সের আমরা বলি যে নিরিখে। স্কোয়াড রোটেশন, এটা তো গ্রুপ ম্যাচেই বেশি করতে পারলে ভালো, যে রেস্ট দেওয়াটা। এবং জার্মানি যেহেতু নকআউট qualify করে ম্যাচে, গেছে হ্যাঁ knock-out-এ। নকআউট ম্যাচে গিয়ে আপনি যদি অবাক হবেন না যে মেসিকে যদি না খেলায় নেক্সট ম্যাচে, এক্স্যাক্টলি। হতে পারে না। তো আই ডোন্ট নো, এটা হচ্ছে স্কোয়াড রোটেশন কোচের উপর ডিপেন্ড করে, বাট মেসি হয়তো খেলবে, ফর মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো এখানে আমরা জানি না এটা কি হলো, রাইট চলে গেছে। তো আমরা বলছিলাম জার্মানি ম্যাচের কথা। জার্মানি ম্যাচের কথা আমরা তো মোটামুটি ভাবে একটা একাদশ দেখলাম। তো এখন জাপান নিয়ে একটু দেখতে পারি যদি দেখতে আমরা। পারি। জাপানের একটা ভালো সম্ভাবনা রয়েছে তাদের। যদি স্ক্রিন আসে, হ্যাঁ।
তো এখন যেটা হচ্ছে যে 3-4-2-1 অনেকটা খেলছে, তো এদের এখানে সেন্টার ব্রেক স্প্লিট বিল্ড আপটা করে মেইনলি, বাট স্প্লিট হলে তখন টমিয়াসু এবং এরা যে যে জায়গাটা নিবে ওখান থেকে একটা ওভারলোড করে মিডফিল্ডের সাথে আসবে, মিডফিল্ড থেকে ওভারলোড করে সামনের দিকে গিয়ে জয়েন করবে। তো এটা উইং ব্যাক উইথটা সবসময় রাখে তারা, এবং সানো কামাদা পিভট হিসাবে খেলে মেইনলি, এবং দুইটা পিভটও হয় তারা মাঝে মধ্যে। ইতো এবং মাইদা এবং ওয়েদা হোল্ড আপ করবে উপরের দিকে। জাপানের খেলার এটা হচ্ছে খুব মোবিলিটি খেলার মধ্যে, যেটা আমরা দেখেছি অ্যাকচুয়ালি এই জিনিসটা লাস্ট ম্যাচটা জাপান দেখিয়েছে 4 গোলে হারানো এই পর্যায়ে, এটা মানে বিগেস্ট যে কোনো এশিয়ান টিমের জন্য বিগেস্ট। এবং সুইডেন যেহেতু বিধ্বস্ত হচ্ছে তারা নেদারল্যান্ডসের সাথে, কিছুটা আমার মনে হয় মানসিকভাবেও পিছিয়ে থাকবে। আমি সুইডেনকে আমরা একদম বের করে দিচ্ছি না, ওদের খেলার যে ধাঁচটা ওরাটা ফলো মানে লিন্ডেলফের নেতৃত্বে ওরা খেলছে, বাট জাপান আই থিঙ্ক জাপান শুড গো থ্রু। সো এখন কথা হচ্ছে যে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে, আমরা সেটার জন্য খুব ফাইট সম্ভবত হবে। নেদারল্যান্ডসের এটা সুইডেনেরটা দেখছি আমরা, সুইডেনের সাথে খেলা যেহেতু। জি, সো নেদারল্যান্ডসটা আমরা কি দেখতে হ্যাঁ আমরা পারি কিনা? দেখতে গেলে একটু সময় দিতে হবে আমাকে। আপনার কাছে কি মনে হয় যে ইতোমধ্যে তো জার্মানি কোয়ালিফাই করেই গেছে, সেই গ্রুপটা থেকে কুরাসাওয়েরও একটি ম্যাচ রয়েছে, আপনার কাছে কোট ডিভোয়ার সাথে, এক্স্যাক্টলি আইভরি কোস্টের সাথে, আইভরি কোস্টের সম্ভাবনা আছে কিনা জার্মানির সাথে, আপনি দেখছেন কিনা? না অবশ্যই আছে, এবং আমার কথা হচ্ছে যে একটা জয় কিন্তু আপনার 3 পয়েন্টটা আনলেই কিন্তু এই জিনিসটা সম্ভব, এবং সবাই চাচ্ছে নেক্সট রাউন্ডে যেতে। এটা যদি কিছু কিছু টিমের জন্য বেস্ট 8 হয়ে থার্ড টিম হিসাবে যায়, সেটাও তো 32-তে যাওয়া। এক্স্যাক্টলি। বাট ওই যে বললাম যে আসলে যে আমরা যেভাবেই চিন্তা করি ওইটা সবসময় হবে না, নট ইন ইয়োর ওয়ে এভরিডে। সো ইউ হ্যাভ টু ফাইট ফর দ্যাট। যে মেইন হচ্ছে আমি বলবো যে মেন্টালিটিটা আপনার দরকার হবে। এবং এখানে যদি আমরা নেদারল্যান্ডসের দেখি, গ্যাকপো খুব ভালো ফর্মে, হ্যাঁ, সো ওদের এই ফরমেশনটা যেটা থাকে ওরা 4-3-3-তেই আগাচ্ছে। এখানে যদি ডামফ্রিজ ওভারল্যাপটা করবে সবসময় রাইট সাইড দিয়ে, এটা যে দেখছি আমরা এখানে নাম্বার 22 ডি ইয়ং কন্ট্রোল করে মিডফিল্ডে বার্সেলোনা যেভাবে করে। এবং আমি বলবো যে গ্যাকপোর হাফ স্পেস থেকে যে জায়গাগুলিতে বল নিয়ে তারপরে উপরের সাথে কম্বাইন করা, এই কম্বিনেশন প্লে এবং সামারভিলের ইনসাইড যাওয়া, এই জিনিসগুলি তাদেরকে, এবং ব্রবি অ্যাকচুয়ালি টার্গেট হিসাবে খেলছে, তো এই জিনিসগুলি ওদের একটা বলবো যে টিম কেমিস্ট্রিটা বেশ ভালো লেগেছে আমার গত ম্যাচে। ওয়ান অফ দ্য হার্ডেস্ট টিম আমার কাছে মনে হচ্ছে সো ফার, নো উইদাউট ডাউট, রাইট। এবং তিউনিসিয়া যেহেতু খুব একটা ভালো করতে পারেনি, হ্যাঁ তিউনিসিয়ার খেলা, হ্যাঁ মানে স্লিমানের খেলা আমরা মনে আছে অনেক আগে দেখেছি, 2014-তেও খেলেছে, বাট এই টিমটার খেলার মধ্যে সামথিং ইজ মিসিং। আমার মনে হচ্ছে যে ওই কিলার ইনস্টিংক্টটা কম অনেকগুলি টিমের মধ্যে দেখি আমরা এটা। টিটু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারের মতো, আজকের মতো অন্তত। নিশ্চয়ই কাল আবার আপনার সাথে দেখা হবে। ইশরাত, দুঙ্গার সাথে কথা ছিল রেজওয়ানুর জামানের, দুঙ্গা তিনি ফেভারিটের তালিকায় 1 নম্বরে রেখেছেন নেদারল্যান্ডসকে। আপনার কাছে কি মনে হয় সম্ভব কিনা? আমার কাছে, আমি তো আসলে মানে অডিয়েন্স, আমি আসলে দেখি খেলা উপভোগ করি। মাহিম বলতে পারবে আসলে, মাহিম নেদারল্যান্ডসকে কি হট ফেভারিট মনে করা হচ্ছে? আচ্ছা, নেদারল্যান্ডসকে আপনারা যারা হট ফেভারিট মনে করতেছেন, আমি জানি না যে কোন ফ্যাক্টরসগুলো দেখা করা হইতেছে, বাট আমার জন্য এটা ওরা হট ফেভারিট না। এর কারণ হলো গত বিশ্বকাপের মধ্যে যেই খেলোয়াড়গুলো আপনারা দেখছেন, দে ওয়ার লাইক ওয়ে বেটার দেন দিস প্লেয়ার্স। ওদের কম্বিনেশন বেটার হইতে পারে দিস ইয়ার, বাট দোজ প্লেয়ার্স ওয়ার ওয়ে বেটার। তো ওই প্লেয়ারদের ক্যালিবার যদি চিন্তা করে বলেন, তখন কিন্তু তারা কন্টেন্ডার ছিল। তখন আপনি বলতে পারেন যে প্রতিটা প্লেয়ার প্রতিটা ভালো ভালো ক্লাবে খেলতেছিল। বাট আপনি যদি এই বছরটা চিন্তা করেন, ডামফ্রিজ, ডি ইয়ং, তারপর আপনার গ্যাকপো, প্লাস আপনার ভার্জিল ভ্যান ডাইক, ওদের ছাড়া কিন্তু তেমন একটা ব্যাটার যেই খেলোয়াড়গুলো আছে, প্রমিজিং খেলোয়াড় যারা নাকি ওয়ার্ল্ড কাপ ফাইনালের মধ্যে রাখতে পারবে, এই অবদান রাখতে পারবে, এরকম প্লেয়ারগুলো কিন্তু কম। সো মেবি দে ক্যান গো থ্রু অ্যাট সাম পয়েন্ট, বাট আমি বলতেছি না যে এই খেলোয়াড়গুলোকে দেখা বলে দেওয়া যাবে যে তারা উই ক্যালিবারের। এবং সবকিছু ঠিকঠাক থাকলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সাথে দেখা হয়ে যেতে পারে। হ্যাঁ, শোয়েব, আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে আমি আজকে ব্রাজিলের জার্সি পরেছি দেখে দুই পাশে জার্মানির জার্সি পরা দুইজন বসে আছে, আরো একজন আছেন ব্রাজিলের জার্সি পরা, এবং ফুটবল বিশ্বের প্রায় 4 পরাশক্তি আমার সামনেই বসে আছে। এবং আজকে জার্মানির ম্যাচ আছে, হু নোজ যে এই 4 দলের যে কোনো একটা দল হয়তো এবার চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। মাহিম, কি মনে হচ্ছে জার্মানির এবং ইকুয়েডরের যে আজকে ম্যাচটা? ইকুয়েডর তো আসলে মানে এই
শেষ 16তে যাওয়ার দৌড়ে আজকের মানে সমীকরণটা তাদের জন্য খুবই Important. ইম্পর্টেন্ট। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা ইকুয়েডর কেমন করতে পারে? আচ্ছা, যদি ইকুয়েডর কি কেমন করতে পারে এটা কোশ্চেন করেন, আমি তাদের বর্তমান ইতিহাস নিয়ে কথা বলতে চাইতেছি। তারা 2024-এর 7 সেপ্টেম্বরের পর ব্রাজিলের সাথে হেরেছিল। তারপর এ পর্যন্ত মেবি গত ম্যাচ হারছে, আরেকটা ম্যাচও হারে নাই, সবগুলা ড্র হয়েছে অথবা জিতছে। ইভেন আর্জেন্টিনাকে হারাই দিছিল গত 2025-এর 7 সেপ্টেম্বর, এরকম টাইপ কিছু। সো এরকম একটা টিম যারা নাকি হারতেছে না, কনস্ট্যান্টলি বড় বড় টিমকে হারাই দিয়ে আসতেছে, যারা নাকি ফিফা র্যাঙ্কিংয়ে 23তম, অবভিয়াসলি দে হ্যাভ দ্যাট ক্যালিবার টু স্টপ অ্যান্ড দে হ্যাভ দ্য ক্যালিবার টু উইন, ঠিক আছে। আর আজকের ব্যাপারটা এরকম যে জার্মানি অবভিয়াসলি যখন দেখতেছে যে তারা জিতে গেছে, তারা নেক্সট রাউন্ডে চলে গেছে, এখন তারা কি করবে, তারা তাদের সেকেন্ড টিম যেটা আছে ওদের দিয়ে ট্রাই করবে, ওদের দিয়ে ট্রায়াল এন্ড এরর করার ট্রাই করবে, যে দেখি আমাদের এই টিমটা কি করে। যেমন কি আপনার স্লটার ব্যাগ এখন নাই। আমার শোয়েব আরেকটা বিষয় আমার না খুব মানে ইচ্ছা করছে যে মাহিম আসলে যে কোনো একজন ফ্যানের সাথে কথা বলুক, কোনো প্রশ্ন কি রয়েছে কিনা আপনার? এখানে 3টা দলের সমর্থক রয়েছে। আচ্ছা, আমি 3 জন কে পরে কোশ্চেন করি। আমি জাস্ট আমাদের পর্তুগাল ফ্যান আছেন, ওনাকে একটা কোশ্চেন করি, কারণ উনি বারবার বলতেছিলেন যে আমাকে পর্তুগাল নিয়ে কোশ্চেন করতে। তো পর্তুগালের মধ্যে আপনার বিলিফ তো রোনালদোকে পাস দেওয়া হইতেছে না বর্তমানে, তাই না? অবশ্যই। তো রোনালদোকে পাস না দিলে সে 3টা বিগ চান্সেস মিস আর 2টা গোল কিভাবে করলো লাস্ট ম্যাচে? লাস্ট ম্যাচে কিছুটা দেখা গেছে যে রোনালদোকে পাস দেওয়া হয়েছে বা এর রোনালদো মানে আরো যে নিচে। সকল ম্যাচ জিতে ওগুলোর মধ্যে পাস দেয়, আর যেগুলো হারে তারা পাস না দেয় না না। না না, এমন না। কঙ্গোর সাথে ম্যাচটা দেখবেন আপনি, রোনালদোকে পাস দেওয়াই হয় নাই। রোনালদো হাফ টাইমের সময় বল ওখানে বল পাওয়ার পরে রোনালদো কিন্তু আগে চলে গেছে ক্যারি করে, ও কিন্তু বল দিয়ে গেছে ফার্স্ট সামনে, যে আবার গেছে ওইখান থেকে বলটা ব্যাক নিয়ে আসছে। আবার দেখা যায় যে সেকেন্ড ম্যাচটা অনেক নিচে এসে খেলছে রোনালদো, সেক্ষেত্রে বলগুলো মানে পেয়েছে। জিতলে সব মাহিম, ঠিকঠাক, মাহিম, বোঝা গেল যে জিতলে সব জার্মানির সাথে যদি ঠিকঠাক। ব্রাজিলের আবার দেখা হয়, আমার একটু জানতে ইচ্ছা করে যে কেমন হবে ম্যাচটা, একটু বলেন না। হ্যাঁ, যেহেতু এবার আর জার্মানির সাথে দেখা হওয়ার সম্ভাবনা ফাইনাল ছাড়া মেবি নাই, তারপরেও আমি কোশ্চেনটা করতে চাইছি ভালো যে কিছুই হবে। কি হইতে ইতিহাস পারে? তো সবসময় আর হয় না, প্রতিশোধ- পুনরাবৃত্তি, একটা বদলা প্রতিশোধের নেওয়ার ঘন্টা তো বদলানোর বাঁচতে পারে, সুযোগ তাই না? কিন্তু আছে, বদলানোর সুযোগ রয়েছে। হ্যাঁ, ব্রাজিলের প্রতিশোধের এই টিমটা কি ঘন্টা তো পারবে আছে। কিনা 7টা গোল দিতে পারবে জার্মানিকে? পারবে, ইনশাআল্লাহ দিয়ে দিবে। 7টা গোল না দিলে কি প্রতিশোধ হবে না? না, জেতা দিয়ে কথা, জিতলেই তো হচ্ছে। লং ওয়ে টু গো, আসলে একেবারে ফাইনাল খেলতে হবে দুটো দলকেই, এর মাঝে তো কতগুলো দল পড়েই আছে। এবং মিশের কাছে, মাহিমের কাছে আরেকটা প্রশ্ন আমার কাছে আছে, যেহেতু আরেকটা ম্যাচ এবং গুরুত্বপূর্ণ ম্যাচ জাপান এবং সুইডেনের ম্যাচ। সুইডেন কেমন করতে পারে আজকে? জাপানকে তো আমরা দেখলাম পুরোপুরি ফর্মে আছে টিমটা। আচ্ছা, জাপানের ব্যাপারটা কি, ওরা কিন্তু একটু আগে আমাদের আরেকজন অ্যানালিস্ট বললো যে ওরা এশিয়ান টিমের মধ্যে অনেক বড় একটা ব্যবধান দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি একিউরেট, যেটা উনি এটা একিউরেটই বলছে। জাপান ইজ দ্য অনলি এশিয়ান টিম যারা নাকি 4-0 ব্যবধানে জিতছে, 4টা গোল করতে পারছে একটা ম্যাচের মধ্যে। সো এটা তাদের জন্য অনেক বড় ব্যাপার, যেমন আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর জন্য কিন্তু অনেক বড় ব্যাপার, অ্যান্ড তারা অ্যাকচুয়ালি অনেক ভালো ফর্মে আছে। আর জাপানের মধ্যে আপনারা দেখবেন অ্যানিমেশনস চলে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন মুভি চলে ওদের খেলা নিয়ে, ফুটবল খেলা নিয়ে। লাইক ব্লু লক একটা অনেক বড়, আমরা জানি যে অনেক বড় একটা অ্যানিমেশন সিরিজ। তো যাই হোক, ওরা অলওয়েজ এগুলো নিয়ে অবসেসড, অ্যান্ড ওরা কি করে, নিজের এশিয়ান যেই ট্যাকটিক্সটা নিয়ে খেলে, ওইটা ইউরোপিয়ান যেই ট্যাকটিক্সটা আছে যদি স্ট্রংলি ওরা রেখা দিতে পারে তাদের সামনে, ইউরোপিয়ানগুলো টিকতে পারতেছে না, আমেরিকানগুলোই টিকতে পারে না, ইউরোপিয়ানগুলো টিকতে কষ্ট হয়ে যেতেছে। সো তারা যদি হারে অনলি ফর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, সুইডেন যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের ব্রিলিয়েন্স দিয়ে জিতে তাহলেই জিতে পারবে, ট্যাকটিক্যাল ইডিয়া ওদের সাথে পারবে না। দেখবেন ওদের, আমার মনে হয় আজকের ম্যাচের প্রেডিকশন, আমাদের সময় খুব বেশি নেই, হ্যাঁ, আজকের আমরা একটু ম্যাচের ছোট্ট করে প্রেডিকশন নিতে পারি দুইটা, মানে বড় বড় ম্যাচ যেটা আছে ওই দুইটা ম্যাচ নিয়ে যদি বলেন। আচ্ছা জার্মানি ইকুয়েডর। আচ্ছা, আমি জার্মানিকে, যদিও আমি জার্মান সাপোর্টার, বাট আমি জার্মানিকে অনেক আগে রাখবো না, 1-0। সো 1-0 I'll go for the win. এবং জাপান সুইডেন, I'll go for 2-1 for Japan. জাপানের সাথে match। ব্রাজিলের দেখা হয়ে যেতে পারে। ব্রাজিলের সমর্থকরা অবশ্যই একটুখানি জি, ভয়ের মধ্যে। আপনার কাছে কি মনে হয়, আপনি লাস্ট নেদারল্যান্ডস একটুখানি কি আমাদের চাইবেন ছোট্ট কিনা? করে আসুক, সমস্যা নেই, আমরা তো রেডি আছি, আমাদের নেইমারও চলে আসছে। সো দেখা হবে খেলার মাঠে, আর কথা হবে খেলা দিয়ে। দ্যাটস দ্য বাহ, স্পিরিট। গ্রেট। শোয়েব, কেমন লাগলো আজকে শো? এবং আমাদের বিরতির সময়, ক্লোজিং এর সময় চলে এসেছে, বিদায় নেওয়ার সময় এসেছে। শোয়েব, কি মনে হচ্ছে? না, অবশ্যই আমার কাছে মনে হয় যে আমরা আসলে খেলাগুলোকে উপভোগ করতে চাই, উপভোগ করতে যদি পারি সেক্ষেত্রে কিন্তু অ্যাজ এ ফ্যান
যে দলেরই সমর্থক হই না কেন আমরা, সেটাই কিন্তু আসলে সবার জন্যই ভালো হবে। কারণ এই টক্সিসিটি আমরা হয়তো বা অনেক ছড়াতে পারি কথা, এটাও ঠিক যে এটা এক ধরনের কিন্তু মজা, এটাও পার্ট অফ গেম। এবং বিশ্বকাপের আমেজটা কিন্তু একেবারে শুরু হয়ে গিয়েছে এবং এরই মধ্য দিয়ে বিদায় নিচ্ছি আইগাস ইউনাইটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিচ্ছি আমরা দুজন। আবারও ফিরবো একই সময়ে।